নাস্তা খাওয়া শেষে চুপচাপ পড়তে বসলাম। পড়ায় মন বসাতে খুব কষ্ট হচ্ছে। সারা বিকেল ঘোরাঘুরি করে রাতে পড়া যায় নাকি? বিছানায় বসে আপু পড়ছে। কিছুক্ষণ পর আমায় বলল, তোর জন্য বাসায় টিচার রাখবো, কিন্তু সমস্যা হলো 2 মাসের জন্য কেউ পড়াতে রাজি হয় না। টিচার রাখার কি দরকার? কোচিংয়ে যাওয়া আসার টাইম ওয়েস্ট হয় তাই। কিছুই বললাম না। কোচিং এর টাইমটুকুই অয়নের সাথে দেখা হয়। এটাও যদি না থাকে তবে কি করব আমি? রাতে আর আমার খাওয়া হলো না। পড়ার নাম করে টেবিলেই বসে রইলাম। রুম থেকে বের পর্যন্ত হলাম না। মামা মামা নিয়ে আব্বু দু একবার ডাকলেও গেলাম না আমি। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেলাম টেরই পাইনি। তন্বী, এই তন্বী, উঠ। আপুর ডাকে চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। টেবিলে মাথা রেখে ঘুমিয়েছিলাম। আয়, নাস্তা করে কলেজে যাবি। কলেজ থেকে এসে ঘুমাইস না হয়। আজ থেকে আর কোচিংয়ে যাওয়া লাগবে না। আপু, সব ডিসিশন কি তুমিই নিবে নাকি? আপু হেসে বলল, না আব্বু, ডিসিশন ফাইনাল করে দিয়েছে, তুমি আর কোচিং করছো না। একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হতে গেলাম। কিছুক্ষণ পর ডাইনিং এ এসে দেখি মামা মামানি যাওয়ার প্রস্তুতি নিয়েছে। নাস্তা শেষে দুজনেই রেডি বেরিয়ে যাওয়ার জন্য। সোফায় বসে আম্মুর সাথে কথা বলছে। সামনে রাখা আছে ওনাদের ব্যাগ। মামা আজকে চলে যাবেন, আরো কয়দিন থাকেন? আপুর আহ্লাদে কথায় মামানি হেসে বলল, তোমার আপুরা তো বাসায় একা আছে, আজ না গেলে হবে না। তোমরা বাসায় যাবে কেমন? জি, তবে পরীক্ষার পর যাব। মামার আমার হাতে 1000 টাকার নোট গুজে দিয়ে বললেন, ভালো করে এক্সাম দিও আম্মু, A+ পেতে হবে কিন্তু। জি। দাঁত কেলিয়ে বললাম। আপু মুখ বাঁকিয়ে বলল, ফেল নাম্বারে এক্সাম দিতে তাতে আর এমন কি? আহা তানিয়া, এভাবে বলো না। মামার কথায় আমি আরো দাঁত বের করে আপুর দিকে তাকালাম। আপু একটু গম্ভীর হয়ে বলল, আচ্ছা, বলবো না। মামা মামানিকে বিদায় দিয়ে আমি রুমে রেডি হতে আসলে আম্মু এসে জানিয়ে গেল আজকে যেন কলেজে না যাই। বিশেষ কোনো কারণ বললো না, তবে বাসায় থেকে পড়তে আদেশ করলো। আপু ভার্সিটিতে যাবে, আমাকে বাসায় রাখার অভিনব কৌশল যে আপুর সেটা ভালোই বুঝেছি আমি। নিশ্চয়ই সে কিছু সন্দেহ করছে, তবে শিওর না বলে ডিরেক্ট কিছুই বলছে না। আজ দিনটা খারাপ কাটবে বলেই মনে হচ্ছে। কলেজে যাব না, মানহার সাথে দেখা হবে না, অয়নের সাথেও দেখা হওয়ার সুযোগ নেই। কথা বলার সুযোগটাও বোধহয় শেষ হয়ে গেছে, কারণ অলরেডি আমার ফোন আম্মু নিয়ে গেছে। অয়ন তো জানেও না যে আজ আমি কলেজে যাব না। তিনটে দিন কেটে গেছে। আজ আকাশের অবস্থা মন ভালো না। মেঘের আনাগোনা, আর কিছুক্ষণ পর পর বজ্রপাত। কিছুক্ষণের মধ্যেই ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হলো, সাথে তীব্র বাতাস। আমারও মন খুব একটা ভালো না। 3 দিন ধরে কলেজে যাইনি, অয়নের সাথে দেখা হয় না। মানহাকে যদিও বলেছিলাম অয়নকে আমার ব্যাপারটা জানাতে, কিন্তু জানিয়েছে কিনা জানি না। মাথা মন এলোমেলো আমার। আমাকে অবাক করে দিয়ে ঝড়ো বাতাস আর বৃষ্টিতে আমার বাসার সামনে এসে হাজির হয়েছে অয়ন। গোসল সেরে বারান্দায় দাঁড়িয়ে চুল ঝাড়ছি আর বৃষ্টি উপভোগ করছি। নিচে চোখ পড়তেই দেখলাম কেউ এই দিকেই তাকিয়ে আছে। চেনা চেনা ঠেকলো। রুম থেকে চশমা এনে চোখে দিয়ে ভালো করে দেখলাম সেই ব্যক্তি অয়ন। ভিজে একদম চুপচুপে হয়ে আছে। গায়ের শার্টটা শরীরের সাথে মিশে গেছে। ভেজা চুলগুলো কপালের উপরে এলোমেলো হয়ে পড়েছে। ওড়নাটা গায়ে জড়িয়ে দ্রুত নিচে নেমে আসলাম। তার সামনে এসেই ধমক দিয়ে বললাম, এই সমস্যাটা কি তোমার? সমস্যা হতে হবে? অয়নের কণ্ঠে হেয়াল স্পষ্ট। কপাল কুঁচকে বললাম, এখানে দাঁড়িয়ে আছো কেন? তোর সাথে দেখা করতে এসেছি। এই বৃষ্টিতে দাঁড়িয়ে না থেকে বাসায় আসতে পারতে। চলো বাসায় চলো। হাত ধরে টান দিয়েও অয়নকে নাড়াতে পারলাম না। ভাবলেশীন ভাবে আমায় টেনে কাছে নিয়ে বলল, দেখতে এসেছি, দেখা শেষ, এখন আমি গেলাম। বাইকে উঠে গেল। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, বাই দ্য ওয়ে, তুই খুব সুন্দর লাগছে। বলেই সে তো চলে গেল। আমি এদিকে হাবার মতো দাঁড়িয়ে আছি। কেন যে এলো আর কেনই বা যে চলে গেল কিছু বুঝলাম না। পাগলামির একটা লিমিট থাকে, কিন্তু তার নেই। আবারও ফিরে এসে বললেন, একবারও জিজ্ঞেস করলি না আমি কেমন আছি? অয়ন, আমি ভালো নেই। অয়ন ভালো করে আমাকে দেখে বলল, শরীর খারাপ? অয়ন, তোমার কারণে আমি ভালো নেই। আমি আর আগের মতো নেই, আর না হতে পারছি। 2-3টা দিন আমাকে এত বদলে দিল কেন? এই কেন আমাকে ঘিরে ধরে আছে? তোমাকে দেখতে ইচ্ছে করে, সারাক্ষণ দেখতে ইচ্ছে করে, কিছু অনুভব করতে ইচ্ছে করে। অয়ন মুচকি হাসছে। মাথা ঝাঁকিয়ে বাইক থেকে নেমে এসে বললেন, তুই প্রেমে পড়েছিস, খুব খারাপভাবে জড়িয়ে গেছিস কারোর সাথে। যার কথা তুই সারাদিন ভাবিস সেও তোর কথাই ভাবে, তারও তোকে দেখতে ইচ্ছা করে। বলেই আমার গালের সাথে নিজের গাল ঘষে দিলেন অয়ন। আমি চোখ বন্ধ করে ফেললাম। কোচা কোচা দাড়ির ঘষা লাগলো।
আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আমার হয়ে যায় তনুশ্রী, সারা জীবনের জন্য আমার হয়ে যায় না? আগলে রাখবে তো? পুরো পৃথিবী থেকে আড়াল করে নিব। অয়ন আমার দুগালে হাত দিয়ে চোখে চোখ রাখলো। দুজনের দৃষ্টি দুজনের চোখে সীমাবদ্ধ হয়ে গেল। হঠাৎ খেয়াল হলো বাসার সামনেই দাঁড়িয়ে আছি আমি। দ্রুত অয়নের কাছ থেকে সরে এলাম। অয়ন হেসে বলল, বাই, খুব শীঘ্রই দেখা হবে। অয়ন চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। দরজার কাছে এসে সিঁড়ির দিকে তাকিয়ে দেখি আমার কাপড় থেকে পানি পড়ে ভিজে গেছে। একটা ঢোক গিলে ভেতরে গেলাম। চুপি চুপি রুমে চলে আসলাম। আম্মু কারোর সাথে ফোনে কথা বলছে, তাই আমার খেয়াল করেনি। ড্রেস পাল্টে বিছানায় এসে বসে রইলাম। অশান্ত মনটুকু আজ কিছুটা হলেও শান্ত হয়েছে অয়নের অস্থির দৃষ্টিতে। আর তার সেই ফিসফিস কণ্ঠ মনে হতেই একদল লজ্জা ঘিরে ধরল আমায়। দুই হাত দুই দিকে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। তন্নি, ঘর ভিজেছে কিভাবে? আম্মুর কথায় লাফিয়ে উঠে বসলাম। আম্মু বারান্দায় গিয়ে পা ভিজেছিল, সেই পা নিয়ে ডাইনিং এ যাওয়ায় এমনটা হয়েছে। আম্মুর দরজা ঠেলে আমার রুমে আসলো। বারান্দায় গিয়ে আমার ভেজা কাপড় দেখে বলল, মিথ্যা কথাও গুছিয়ে বলা লাগে। কোথায় গিয়েছিলা? বৃষ্টির মধ্যে আবারও ছাদে গিয়ে ভিজেছো, তাই না? আম্মু। আমার কথার মাঝেই একটা রাম ধমক দিয়ে আম্মু বকতে বকতে বেরিয়ে গেল। আজকে আমাকে এই কথা শোনাতেই থাকবে। আমি শিওর আজ আমার নিস্তার নেই। বিকেলের দিকে বাসায় নাস্তা তৈরির ঘটা দেখে মনে হলো বাসায় মেহমান আসবে। আপু পাস্তা বানাচ্ছে। পেছন থেকে গিয়ে হুট করে বললাম, আপু। আপু আমার দিকে না তাকিয়ে বলল, বল। বাসায় কি কেউ আসবে? হ্যাঁ, কে আসবে? তোর এক ভাইয়া। ব্যঙ্গ সুরে বললাম, ভাইয়া? হুম। আর কথা না বাড়িয়ে রুমে চলে আসলাম। কোথাকার কোন ভাইয়া আসবে কে জানে। টেবিল গোছাচ্ছি, এমন সময় কলিং বেল বেজে উঠলো। টপনি, দরজা খোল। আপুর ডাকে দরজার দিকে যেতে যেতে বললাম, আম্মু কোথায়? রুমে আসছে। আবারও বেলের শব্দ শুনে বিরক্তি নিয়ে বললাম, দূর, ভালো লাগে না। তোমরা কেউ দরজা খুলতে পারছো না? দরজার লুকিং গ্লাসে তাকিয়ে বাইরেটা অন্ধকার দেখলাম। আপুর বলা সেই ভাইয়া এলো নাকি অন্য কেউ বোঝাই যাচ্ছে না কোনো কিছু। তো এমন লুকিং গ্লাসে হাত দিয়ে রেখেছেটা কেন? কে? অপর পাশ থেকে কোনো রেসপন্স ছিল না। বিরক্ত হয়ে দরজা খুলতেই অবাকের চরম পর্যায়ে চলে গেছি। কোটর থেকে চোখ বেরিয়ে আসার উপক্রম হলো। সারপ্রাইজ! অয়নের কথাটা আমার কর্ণকুহরে আংশিক প্রবেশ করলেও বোধগম্য হলো না। ধুম করে দরজাটা লাগিয়ে দিলাম। অয়ন দরজায় টোকা দিয়ে বলল, তনু, দরজা খোল। আম্মু এতক্ষণে রুম থেকে বেরিয়ে এসেছে। তার পিছু পিছু এসেছে আপু। দরজায় হেলান দিয়ে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আম্মু বলল, দরজা খুলোনি? আমি তাড়াহুড়ো করে বললাম, বাইরে একটা পাগলা খ্যাপাটে শিয়াল। শিয়াল? আপু চোখ কুচকে কথাটা বলে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজাটা খুলে দিল। অয়ন ভেতরে এসে আম্মুকে একটা লম্বা সালাম দিল। আপুকে বলল, কি রে তনিমা, কেমন আছিস? ভালো ভাইয়া, তুমি কেমন আছো? এই তো ভালোই। অয়ন আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তন্নি তো কয়েকদিন আগে আমাকে দেখলো, তাও ভাবখানা এমন যে চিনেই না আমাকে। ওর কথা আর কি বলবো, বসো তুমি। অয়ন বসলো। আম্মু সামনের সোফায় বসে আমাদের বলল, নাস্তা নিয়ে এসো, যাও। আমি আর আপু চুপচাপ নাস্তা আনতে গেলাম। ট্রেতে নাস্তা সাজিয়ে আপু আমায় দিয়ে বলল, যা দিয়ায়। আমি কেন? বলেছি তাই, এত নাটক করিস না। আমি গাল ফুলিয়ে ড্রয়িং রুমে এসে অয়নকে নাস্তা দিলাম। আম্মু বলল, তনু, অয়নকে তোর বইগুলো দেখা। কপাল কুচকে দাঁত খিচিয়ে বললাম, আমি বাচ্চা না যে বাসায় মেহমান আসলে তাকে আমার বই দেখাবো। দেখাবি, কারণ অয়ন তোকে এখন থেকে পড়াবে। আমি অবাক হয়ে একটু জোরেই বললাম, হোম টিউটর? আমার কিছু বলার আগেই অয়ন বলল, ইয়েস, আমি ইওর টিচার ফ্রম টুডে। চোখ বড় বড় করে আম্মুর দিকে তাকিয়ে আছি। আম্মু উঠে ভেতরে যেতে যেতে বলল, কোচিং এর নাম করে টই টই করে ঘুরে বের করব। আম্মু ভেতরে চলে গেলে অয়ন নিচু স্বরে বলল, তো টই টই এখন বাসায় আসবে। বলে এই বাম চোখ টিপে ঠোঁট বাঁকিয়ে হাসি দিল। আমি কিছু না বলে ভেতরে চলে আসলাম। কিভাবে কি হলো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তবে একটা তো ভালো হলো, রোজ নিয়ম করে 2 ঘন্টা অয়নকে দেখবো। একদম আমার সামনে বসে থাকবে। ইস, ভাবতেই যা ভালো লাগছে না। সামনে থাকলে কেমন যে লাগবে। আজকের মতো অয়ন চলে গেল, কাল থেকে আমায় পড়াতে আসবে এমনটাই কথা হয়েছে। রাতে খেতে বসেছি। আম্মু আব্বুকে বলছে, জাহানার আর ছেলে আছে না, ওই অয়ন, ওকে বলছি কাল থেকে তন্নিকে পড়াতে আসতে। মেয়ের দিকে তো তোমার কোনো নজরই নেই। আব্বু খেতে খেতে বলল, ভনিতা করো না তো, কয়েকদিন পড়াবে বলেছে।
ছেলেটা ভালো মানুষ বলে সপ্তাহে 6 দিন পড়াতে রাজি হয়েছে। বেতন আদি নিয়ে কোনো কথা বলেই নেই। ঠকে না যেন। আমি দুজনের কথা শুনছি। অয়ন কেন 6 দিন পড়াবে সেটা তো আমি ভালো করে জানি। দুজনের কথার মাঝে আপু বলল, তাও একটা প্রেশারে থাকবে, কিছুটা পড়বে। আমাকে তো মোটেও মানে না। আমি গাল ফুলিয়ে বললাম, এই আপু তুমি মোটেও ভালো করে কথা বলো না, এই জন্য তোমার কথা শুনি না। অয়ন ভাইয়াকে বলবো তোকে রোজ রোজ পিঠাতে। উদয় কেন পিটাবে? হুদাই না, তুই পড়া পড়বি না তাই মায়ের খাবি। মোটেও না। আব্বু একটু বকা দিয়ে বলল। ঝগড়া না, চুপচাপ খাও। দুজনে ডোরেমন নবিতার মতো দুই দিকে ফিরে খাচ্ছি আর কিছুক্ষণ পর পর নিজেদের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কাটছি। আজ শুক্রবার সকালে একটু দেরি করে ওঠার ইচ্ছে ছিল, কিন্তু সেই ঘুম আমায় বুড়ো আঙুল দেখিয়ে পালিয়েছে সেই শেষ রাতে। সেই যে চোখ খুললাম সেটা আর বন্ধই হলো না। সকালে নাস্তা করে রুমে এসে বিছানায় একটু আরাম করার আগেই অয়ন এসে হাজির। আমাকে আজকে 10টা থেকে পড়ানোর কথা ছিল, মাত্রই 10টা বাজলো। আপু এসে আমার বই খাতা গোছাতে গোছাতে বলল, অয়ন ভাই এসেছে, শুয়ে থাকিস না। আমি উঠে চেয়ার টেনে বসলাম। আপু দরজার কাছে গিয়ে বলে, ভাইয়া এখানে আসো। অয়ন ভেতরে এসে একটা ভদ্র হাসি দিয়ে বলল, কেমন আছিস? ভালো ভাইয়া, আচ্ছা তুমি পড়াও, দেখো তোমার স্টুডেন্টের কি অবস্থা, কিছু পারে কিনা। অয়ন হেসে বলে। আপু বেরিয়ে গেল। অয়ন এসে ঠিক আমার সামনে মুখোমুখি বসে। আমি একটা ছোট্ট হাসি দিয়ে ফিজিক্স প্রথম পত্র বইটা অয়নের দিকে এগিয়ে দিলাম। অয়ন বইটা খুলে বলল, কোন চ্যাপ্টারে বেশি সমস্যা, বা একেবারেই পারিস না? আমি একটা জিনিস বুঝি না, কি? তুমি এমন পাল্টি খাও কেন? অয়ন কপাল কুঁচকে বলল, মানে? মানে কাল সকালে একরকম ছিলে আর সন্ধ্যা একরকম। এমন দিন হবে না যে তুমি আমায় ভুলেই গেছো? অয়ন হেসে আমার গাল টেনে বলল, আমার বোকা স্টুডেন্টকে আমি কখনোই ভুলি না। এখন পড়ায় মন দে। 10টা থেকে 12টা পর্যন্ত আমাকে টানা পড়ালো, অন্য কোনো কথা বললো না, যেন আমি তার স্টুডেন্ট আর সে আমার কেয়ারিং টিচার। মাঝে আপু এসে চা আর কেক দিয়ে গেল। আমার সামনে বসে দিব্যি গিলে নিল। আমাকে সাধলো না পর্যন্ত। আরে সাধলেই কি আমি তোমারটা খেতাম নাকি? খাওয়ার সময় উঠে দাঁড়িয়ে বলল, সবগুলো পড়ে রাখবি। যাওয়ার সময় উঠে দাঁড়িয়ে বলল। আমি ঘাড় বাঁকিয়ে সম্মতি জানালাম। অয়ন এগিয়ে এসে আমার নাকে নিজের নাক ঘষে ফিসফিস করে বায় বলে চলে গেল। হঠাৎ এমন আচরণে আমি তবদা খেয়ে গেলাম। ঘোর কাটলে দরজা উকি দিয়ে দেখি ড্রয়িং রুমে অয়ন আব্বুর সাথে কথা বলছে। আঙ্কেল, তোর নিয়ে ভালোই বুঝে, কিন্তু এতদিনের অবহেলা এই অবস্থা হয়েছে। এভাবে চললে তো এক্সামে খারাপ করবে। আব্বু অয়নের কথা সায় দিয়ে বলে, প্যান্ডামিকের সময় তো বই নিয়েই বসনি। তানিমা পড়তে বসালেও ওকে তো পাত্তাই দেয় না। দেখো এই কয়েকদিনই কিছু হয় কিনা। বাসায় বেশি করে পড়া দিও। জি আঙ্কেল। আম্মু রান্নাঘর থেকে এসে বলে, অয়ন বাবা, আজকে আমাদের সাথে লাঞ্চ করো। তোমার আঙ্কেলের সাথে একসাথে নামাজ পড়ো। অয়ন হেসে বলে। আন্টি আরেকদিন না হয়? অয়নের কথার মাঝে আব্বু বলল, না না, আরেকদিন না, আজই। আচ্ছা আঙ্কেল, তবু আমার একটু বাসায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও, তবে এসো কিন্তু। জি অফ কোর্স আঙ্কেল। অয়ন বেরিয়ে গেলে আম্মু আবারও রান্নাঘরে চলে যায় আর আব্বু চলে যায় গোসল করতে। আমি ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে এসে ডাইনিং এর চেয়ার টেনে বসে একটু জোরে বললাম, ক্ষুধা লাগছে, খাবার দাও। আম্মু রান্নাঘর থেকে বলল, অবহেলা তো কম করো নাই, এখন একটু সিরিয়াস হও। এভাবে পড়াশোনা চললে ফেল করতে হবে। ভাগ্যিস তানিমা ফেসবুকে টিচার খুঁজেছিল। অয়ন তো ওই পোস্ট দেখেই এসেছে। বিরক্ত হয়ে বললাম, আম্মু থামো তো, খেতে দাও। আম্মু এসে একটা চিপসের প্যাকেট দিয়ে যেতে যেতে বলল, তাও ভালো অয়ন এসেছে। অন্য ছেলে হলে আমি টেনশনে থাকতাম। আজকালকার দিন ভালো না, আবার মেয়েটাও ভালো না। খাওয়া ফেলে এক দৃষ্টিতে আম্মুর দিকে তাকিয়ে রইলাম। দিন ভালো না, মেয়ে ভালো না, এইটুকু বুঝলাম, কিন্তু অয়ন কি খুব ভালো? এমন দিন কি আসবে না যেদিন অয়ন এসে তার মেয়ের হাত চেয়ে বলবে, আপনাদের রাজকন্যাকে আমার রানী করে নিতে চাই। জুম্মার নামাজের পর ঠিকই অয়ন আমাদের বাসায় এলো। সাদা পাঞ্জাবি পায়জামা, ভালো মানিয়েছে মানুষটাকে। গোছানো চুল আর মুখের চওড়া হাসি সব মিলিয়ে মিস্টার পারফেক্ট। আপু খাবার টেবিলে সাজাচ্ছে, আমি সাহায্য করছি। অয়ন আর আব্বু সোফায় বসে টিভি দেখছে। আমি কিছুক্ষণ পর পর অয়নের দিকে তাকাচ্ছি। আপু হয়তো বিষয়টা নোটিস করেছে।
আমাকে হালকা ধাক্কা দিয়ে নিচু স্বরে বলল। ভাইয়াকে বারবার দেখছিস কেন? আমি আপুর কানের কাছে গিয়ে বললাম, বললো আর চলে আসলো, কেমন ছ্যাঁচড়া একটা। আপু চোখ রাঙিয়ে তাকাতেই চুপ করে গেলাম। হঠাৎ আপু হেসে দিল। সুযোগ পেলে মানুষ যা করে আমিও তাই করলাম। হো করে হেসে উঠলাম। আব্বু ডেকে বললেন, আর কত দেরি তানিমা, খোদায় তো এদুর পেটের দম বৈঠক করছে। হয়ে গেছে। সবাই খেতে বসলাম। এই শুক্রবারই একটা দিন যেদিন আমাদের পুরো পরিবার একসাথে লাঞ্চ করে। খাওয়া শেষে আমিও আপু আমাদের রুমে চলে আসলাম। আম্মু আব্বু ড্রয়িং রুমে আবারও গল্পে বুঝেছে। গল্প করছে বলে ভুল হবে, জাহানার আন্টি মানে অয়নের আম্মুর সাথে ভিডিও কলে কথা বলছে আমার আম্মু। এই কথা যে কবে শেষ হবে তা কেউ জানে না। গল্প করছে বলে ভুল হবে, জাহানার আন্টি মানে অয়নের আম্মুর সাথে ভিডিও কলে কথা বলছে আমার আম্মু। এই কথা যে কবে শেষ হবে তা কেউ জানে না। আপু খাটে শুয়ে বলল, আজকে কি কি পড়েছে? ফিজিক্স আর ম্যাথ করাইছে। হোমওয়ার্ক দেয়নি? বিরক্ত হয়ে বললাম, সারাদিন নবিতার আম্মুর মতো হোমওয়ার্ক করো কেন? এখন ঘুমাবো আমি, সরো সরো। এমন সময় আব্বু দরজা নক করে বলল, তুমি আয়ানকে নিয়ে একটু ছাদে হেঁটে আসো। তোমার আম্মু আর আন্টির কথা বেচার হয়তো বোর হচ্ছে, আমি একটু ঘুমাবো। রুম থেকে বের হয়ে আব্বুকে বললাম, শুধু বোর কেন, রাদারফোর্ড, আইনস্টাইন, নিউটন সব হতে বলো। কথাটা একটু জোরেই বলেছি। অয়ন হয়তো শুনেছে, তার মুখের মিটিমিটি হাসি তো তাই জানান দিচ্ছে। চলুন অয়ন ভাই, ছাদে হেঁটে আসি। আমার কথায় তেমন কোনো জবাব না দিয়ে অয়ন উঠে আমার সাথে চলতে শুরু করলো। ছাদে এসে এক পাশ ঘেঁষে দাঁড়িয়ে বললাম, এখান থেকে যদি তোমায় ফেলে দিই? অয়ন পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে বলল, তোকে ছাড়া পড়বো না, নো টেনশন। আমি কিছু বলার আগেই অয়ন আবারও বলল, আইনস্টাইন, নিউটন, রাদারফোর্ড তোর কথা শুনলে লজ্জাই পেত। আমি হেসে দিলাম। তারপর বললাম, বাইক কার? তোমার নিজের বাইক আছে বলে তো জানতাম না। কিভাবে জানবি? আমাকে কতটুকু চিনিস? গাজীপুরে তো আঙ্কেলের বাইকটা নিয়ে ঘুরেছ, এখানেরটা নতুন লাগে। বাহ, কি খোঁজ খবর নিয়েছিস তুই? আমি একটু রেগে বললাম, খেয়ালই করো না। অয়ন হেসে বলল, আব্বুর বাইকটা বিক্রি করে আমাকে এটা কিনে দিয়েছে। তুই তো 3-4 দিন বেরিয়ে হসনি। আমি বাড়িতে গিয়েছিলাম, তাই কিনে আনলাম আর কি। তাহলে এর আগের বাইকটা কার ছিল? ফ্রেন্ডের থেকে ধার করা। চেঁচিয়ে বললাম, মানে কাগজপত্র ছাড়া বেআইনি? তোর পুলিশ ধরছে না কাগজ চাইছে? হুদ্দাই চিল্লায়। ফ্রেন্ডের থেকে ধার নিয়ে এদিক ওদিক যাই, এটা জেনে আব্বু কিনে দিল। ও আঙ্কেল তোমাকে কত আদর করে দেখেছো, নিজের বাইক বিক্রি করে তোমায় কিনে দিয়েছে। অয়ন আলতো হাসলো, তারপর রেলিং এ ঠেস দিয়ে দাঁড়িয়ে বলল, তোর কোচিং অফ করছে কেন? হঠাৎ হাসিটা বন্ধ হয়ে গেল। অয়ন আবারও বলল, তানিমা কিছু সন্দেহ করছে? ঠিক বুঝতে পারছি না, তবে অয়ন আমার কথার মাঝেই বলল, কি? এত লুকোচুরি কিসের? কই লুকোচুরি? আমরা ঘুরতে গিয়েছিলাম, এটা জানলে তোকে বকবে। হ্যাঁ বকবে। তারপর জানতে চাই আমাদের মাঝে কি সম্পর্ক আছে, তখন কি বলবি? আমি একটু এগিয়ে গিয়ে বললাম, আপু এত বোকা না, সে বুঝে যাবে এই সম্পর্কের নাম। আমি আর সরে আসতে পারলাম না। অয়ন আমাকে এক হাতে এক প্রকার শক্ত করে জড়িয়ে ধরে বলল, কি নাম তার? আমিও জানতে চাই। সমস্ত শরীরে বিদ্যুতের ঝাঁকুনি অনুভব করলাম। আমি চুপ করে তার দিকে তাকিয়ে আছি। অয়ন নিজেও জানে, আমিও জানি, তবে আবারও কেন এই প্রশ্ন? সে আমার থেকে শুনতে চায়। কি বলবো আমি? আমাদের হৃদয়ের স্রোত একই মোহনায় ঢেউ তুলেছে, আছড়ে পড়ছে বারবার একই দিকে। না, ভুল বললাম, দুটি মহাসমুদ্রের উত্তাল ঢেউ ধেয়ে এসে ডুবিয়ে দিচ্ছে আমাদের, আর আমরা চলে যাচ্ছি অতল সমুদ্রের নিচে এক অজানা দেশে, পাতালপুরীতে। সেখানে সে হবে রাজা, আর আমি হব তার একমাত্র রানী। সপ্তাহখানেক কেটে গেছে। অয়ন নিয়ম করে আমায় পড়াতে আসছে, গাদা গাদা পড়া দিচ্ছে, পড়া নিচ্ছে, পড়া না পারলে বকাঝকা করছে, পরীক্ষার পর পরীক্ষা নিচ্ছে, পরীক্ষার নাম্বার আব্বুকে দেখাচ্ছে। এক কথায় ছোটখাটো অত্যাচার চালাচ্ছে সে, পারলে বুলডোজার দিয়ে পিষে দেবে এমন একটা অবস্থা। আমার বান্ধবীরা 3 সাবজেক্ট পরীক্ষা দিবে বলে চিল করছে, আর আমি পড়াশোনার জ্বালায় চোখে সর্ষে ফুল দেখছি। অয়ন আসে যায় ঠিকই, কিন্তু পড়া ছাড়া তার দিকে এক মুহূর্তও তাকানো মানা। ফ্লার্টিং ভুলে পাক্কা টিচার হয়ে গেছে সে। আজকেও আমাকে জ্ঞান দিতে এসেছে, থুড়ি পড়াতে এসেছে। এসেই অর্গানিক কেমিস্ট্রি নিয়ে পড়া ধরা শুরু করে। এক গাদা হোমওয়ার্ক চেক করছে আর একের পর এক প্রশ্ন করছে। উত্তর দানকারীর দিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। এক পর্যায়ে প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞাসা করলাম, অয়ন, আমি যে পড়তে পড়তে মরে যাচ্ছি, সে খবর কি আছে? পড়তে হবে। এত পড়ে হবেটা কি? একদিন তো মরেই যাব। অয়ন বই থেকে মাথা তুলে আমার দিকে তাকালো, একটু কড়া গলায় বলল,
গ্র্যাজুয়েট একজন ছেলেকে কখনো 12 ফেল মেয়েকে বিয়ে করতে দেখেছিস? হ্যাঁ, গ্রামে দেখেছি। কথা মিথ্যা না, এমন ঘটনা আমাদের গ্রামে সত্যিই ঘটেছে। অয়ন কিছুটা হতাশ হয়ে বলল, মা যদি 12 ফেল হয় বা 10-এ পাস হয় তবে বাচ্চাদের কি অবস্থা হবে? মাথা নেড়ে বললাম, আরো খারাপ হবে। তাই আমার বাচ্চার মাকে ভালো রেজাল্ট করতে হবে, ভার্সিটি পড়তে হবে, গ্র্যাজুয়েট হতে হবে। চোখ ছোট ছোট করে বললাম, বাচ্চা পড়াতে গ্রাজুয়েট? তাইলে তো সংসার করতে পিএইচডি লাগবে। অয়ন হেসে বলে, হ্যাঁ, গ্র্যাজুয়েট হতে হবে। দুগালে হাত দিয়ে বললাম, তার মানে আমাকে বিয়ে করবা, এটা এক প্রকার শিওর? অয়ন গাল টেনে বলে, থাপড়া একদম গাল লাল করে দিব। চুপচাপ পর, এসব আজাইরা প্যাচাল পরীক্ষার পর করা যাবে। মুখ থেকে তার হাত সরিয়ে বললাম, তার মানে পরীক্ষার পর আমার প্যাচাল শুনবা? হ্যাঁ। তখন ধমক দিবা এমনি? একদম না, এখন বর। আলাদা কণ্ঠে বললাম, আরেকটা প্রশ্ন করেই পড়বো আবার, প্রমিস? কি? পরীক্ষার পর ঘুরতে নিয়ে যেতে হবে ঢাকার বাইরে কোথাও, তাও সেটা বাইকে করে। নিয়ে যাবা? গেলাম। সত্যি? অয়ন চেয়ার ছেড়ে উঠে এসে আমার মুখের সামনে মুখ এনে বলল, আর একটা কথা বললে না একদম 4 তলা থেকে ধাক্কা দিয়ে ফেলাই দিব। কিন্তু আমরা তো দোতলায় থাকি। অয়ন আমাকে ভয় দেখাতে না পেরে হতাশ হয়ে সরে গেল। বোকা বোকা লাগছে মুখটা। আবারও বই নিয়ে বলল, পড়াশোনা না করলে কোথাও নিয়ে যাব না। ওকে, পড়া ধরা বলছি, সব বলছি, শিখেছি আমি। পড়া শেষে অয়ন স্বাভাবিকভাবেই বেরিয়ে গেল। আমি বই গোছাচ্ছি। আমি জানি অয়ন আবারও ফিরে আসবে, ঠিকই এসে আমার গাল টেনে দিয়ে চলে যাবে। প্রতিদিন এটা আমার স্বভাবে পরিণত হয়েছে। সে প্রতিদিন যাওয়ার সময় ফিরে আসবে। আপু রুমে এসে বলল, আজকে অয়ন ভাই তো এতক্ষণ পড়ালো। অস্বাভাবিক নাকি? না, তাও 3 ঘন্টা অনেক সময়। আমার সামনে এক্সাম, তাই পড়েছে। আপু আর কিছু না বলে চলে গেল। আমিও বই খাতা নিয়ে আবারও পড়তে বসলাম। অয়ন যতই পড়ার অত্যাচার করুক, আমাকে তো পড়তে হবে। ওর যোগ্য হতে হবে আমাকে। সন্ধ্যার দিকে মানহা এসে হাজির হলো। ব্যাগ ভর্তি বই নিয়ে এসেছে। আম্মুর সামনে পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্রতা দেখিয়ে আমার রুমে আসলো। দরজা বন্ধ করে ব্যাগটা খাটে ছুঁড়ে ফেলে বলল, ফ্রেন্ডরা কেন ব্রেকআপ করায় জানিস? এই জন্যই করায়। আমিও তোর ব্রেকআপ করাবো। মানে একটা বেড়া পাইলি কি পাইলি না, আমাকে বেমালুম ভুলে মেরে দিলি। তোকে আর তোর ওই বেড়াকে কি করি শুধু দেখ। ও শুধু কথা বলছে না, বিভিন্ন আকার ইঙ্গিত দেখিয়ে এক কথার নৃত্য করছে। গালে হাত দিয়ে বললাম, নাইস ডান্স। মানহা আমার মুখের সামনে এসে তুড়ি বাজিয়ে বলে, একদম ভনিতা না। আমি কোনো ভনিতা করছি না, ভনিতা করছিস তুই। মানহা ব্যাগ থেকে নোট খাতা বের করে বলল, বাদ দে, আমার কষ্ট তুই কি করে বুঝবি? এখন আমাকে সাজেশন দে। কিসের সাজেশন? আমার সাধারণ কথায় মানহা মুখ বাঁকিয়ে বলল, থাপ্পড় খাবি। অয়ন ভাই যা যা সাজেশন দিছে সব দে। ও আচ্ছা, সেটা বল। আমি তো ভাবলাম বেটা পাওয়ার সাজেশন চাইছিস। মানহা কিছু বলল না, শুধু চোখ পাকিয়ে তাকিয়ে রইল। পারলে আমাকে এক্ষুনি খেয়ে ফেলবে। সাজেশন যা যা দিয়েছে সবই মানহাকে সাপ্লাই করলাম। যাওয়ার সময় আমার কানের কাছে ফিসফিসিয়ে বলল, একটা অয়ন ভাই থাকলে আমিও তোকে ভুলে যেতাম। আমি ওর দিকে তাকাতেই মানহা চোখের ইশারা বারান্দা দেখিয়ে বলল, অয়ন ভাই ওয়েট করছে, যাও। বেলকনিতে? না, গাথা নিচে। আমি বারান্দায় গিয়ে দেখি ঠিকই অয়ন নিচে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে হাত নেড়ে নিচে আসতে ইঙ্গিত করলো। আম্মুকে মানহার সাথে বাইরে যাচ্ছি বলে নিচে নেমে আসলাম। অয়ন বাইকে উঠে আমাকে বলল, উঠ। কোথায় যাব? মরতে। এনজয় দিস ভাই। দাঁত কেলিয়ে কথাটা বলে মানহা চলে গেল। আমি কোনো প্রতিবাদ না করে বাইকে উঠে বসলাম। অয়ন একটু দূরে এনেই বাইক থামালো। 2 মিনিটের রাস্তা বাইকে এনে কি বোঝাতে চাইলে? আমি বাসায় যাই নাই, এখানেই ছিলাম বিকাল থেকে। মানে? চমকে উঠে কথাটা বললাম। অয়ন বাইক থেকে নেমে আমার দিকে ঝুঁকে বলল, মানে তো অনেক কিছুই, সব বোঝানোর ক্ষমতা এখন আবার নাই। এত এত পড়া দিয়ে আসছো, না পড়লে আবার ঠিকই বকবা। অয়ন আমার নাকে নাক ঘষে দিয়ে বলল, চুপ থাক, একদম চুপ। পড়ার সময় হবে, এখন না। এখন কি? অয়ন আমার ঠোঁটে আঙুল দিল। এখনো তার কপাল আমার কপালে ঠেকে আছে। আমার চোখ বন্ধ হয়ে গেল। অয়নের শার্টের কলার খামচে ধরে রেখেছি। হুট করে অয়ন সরে গেল। অন্যদিকে তাকিয়ে আছি আমি। আমি তার মুখখানা দেখার অপেক্ষায় আছি। সৌভাগ্য হলো, অয়ন ফিরে তাকিয়ে হেসে দিল। আমিও হেসে বললাম, এমন পাগলামির কোনো মানেই পাই না আমি। একদিন সবকিছুর এক্সপ্লেনেশন আসবে।
কথাটা আমার ছোট্ট মস্তিষ্কে ঠিক আটলো না, একটু ভারী পড়লো। তারপর আর তেমন কোনো কথা হলো না। আমি বাসায় চলে আসলাম। হুটহাট অয়নের এই ধরনের কথা আমায় একটু ভাবিয়ে তুললেও বিচলিত হওয়া যাবে না। শান্ত আছি, শান্তই থাকবো, আর আমার ভাবনা আমার মনেই থাকবে। রাতটুকু অন্য রাতের মতোই পার হলো। সকালে 10টায় অয়ন পড়াতে এসেছে। বিকালে সে বিজি থাকবে তাই সকালে এসেছে, আর আমি তো কলেজে যাইই না। রুমে বসে মনের সুখে গান গাচ্ছি। নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। এত নেশা লাগলে এক্সাম দিবি কিভাবে? অয়নের কথায় ফিরে দেখি দরজার সামনে সে দাঁড়িয়ে। আজকে গেটটা পুরো ফর্মাল, সাদা শার্ট, ফর্মাল প্যান্ট, হাতে কালো ঘড়ি, দাড়িগুলো বেশ সুন্দর করে এসেছে। মুখে কিছু লাগিয়েছে কিনা বুঝতে পারছি না, তবে বেশ কিউট লাগছে। আমাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে দরজাটা চাপিয়ে ভেতরে এসে বলল। এভাবে তাকিয়ে থেকো না, আমার লজ্জা লাগে। ধমক দিয়ে বললাম, করুক, আজ তুমি লাজুক আর আমি বেহায়া। সে হেসে হেয়ালি করে বলে, সে তো তুই প্রতিদিনই বেহায়া নির্লজ্জ। চোখ ছোট করে তাকাতেই সে ঠোঁট বাঁকিয়ে হাসতে থাকে। তাকে দেখতে দেখতে এই 2 ঘন্টা পার হয়ে গেল। পড়া সব মাথার 2 কিলোমিটার উপর দিয়ে চলে গেছে। পড়া শেষে আমাকে হোমওয়ার্ক দিচ্ছে। এমন সময় আমি প্রশ্ন করলাম, নায়ক নায়িকার বিয়ে হলে সিনেমা শেষ হয়ে যায় কেন? আমার কথায় অয়ন বই থেকে চোখ তুলে বলল, হঠাৎ এই প্রশ্ন? বলো না। আগে পড়া লেখেন, তারপর বলবো। রাগ দেখিয়ে বললাম, নো, আগে বলবা। আমার জেদে হার মেনে অয়ন মুচকে এসে বলল, কারণ বিয়ের পরের কাহিনী তো শুরু হলে আর শেষই হবে না, তাই শুরুই করে না। মানে? আনসার চেয়েছিলি, দিয়েছি, আর কোনো মানে টানে না। ধমক খেয়ে আবারও পড়া শুরু করলাম। দেখতে দেখতেই দিনগুলো পেরিয়ে গেল। আমার পরীক্ষা চলে এলো। 3 সাবজেক্ট ও মোট 6 পত্রের পরীক্ষা হলো। 2021 সাল, করোনা পরবর্তী সময়ে নামমাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছি। পরীক্ষা যা দিয়েছি মোটামুটি নাম্বারও আন্দাজ করে ফেলেছি। আজ শেষ পরীক্ষা, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র দিলাম। কেন্দ্রের বাইরে বের হয়ে আম্মুকে খুঁজে পাচ্ছি না। ছুটি এখন হবে জেনেও আম্মু কোথায় যেতে পারে তাই ভাবছি। হঠাৎ হাতে টান পড়ায় ফিরে দেখি অয়ন দাঁড়িয়ে আছে। ভ্রু উঁচিয়ে বলল, কিরে আন্টির মেয়ে, আন্টিকে খুঁজছিস? কি বলে আমায়? কিছু না বলে একটা হাসি দিয়ে হাত ধরে একটু এগিয়ে গিয়ে রিক্সা নিল। রিক্সায় বসেও আমার শান্তি হলো না। অয়নের হাতে একটা ঝাঁকুনি দিয়ে বললাম, আম্মু কোথায়? আন্টি বাসায়, আর তার পোষ্যকে নিতে আমি এলাম। বাড়াবাড়ি হচ্ছে কিন্তু অয়ন ভাই। অয়ন চমকে তাকালো। আমিও ভাব নিয়ে অন্যদিকে তাকিয়ে হাসছি। কি বললে আবার বলতো? অয়ন ভাই? নো, অয়ন ভাইরাস। মায়ের খাবি যে কোনোদিন। তার হাতে একটা খামচি দিয়ে বললাম, তুমি খাবে, আমি দেব। আস্তে, শিয়ালের মতো বিহেভ করিস না। আমি কি শিয়াল? তুমি কি খ্যাপা হলো? আজ তো মিয়াও তুমি। ঝগড়া করতে করতেই বাসায় চলে এলাম। বাসায় এসে আম্মুর সাথে দেখা হলো। পরীক্ষা কেমন হলো? আম্মুর প্রশ্নে খুব একটা হেলদোল না করে বললাম, ভালো। আম্মু আমার থেকে মুখ ফিরিয়ে অয়নকে বলল, বস অয়ন, জাহানারা কি ঢাকায় আসবে না? আম্মুকে তো জানেন আন্টি, খুব একটা বের হয় না। আচ্ছা, তারপরও দেখি আসে কিনা। বাসায় নিয়ে এসো একদিন। জি। আম্মু আমায় বলল, তোমার কাকা কিছু জিনিসপত্র পাঠিয়ে ওগুলো কুরিয়ার থেকে আনতে যাচ্ছি। আবার আমার কিছু ওষুধ কিনতে হবে। রান্না হয়েছে, আপুকে বলো রেডি করতে। অয়ন, আজকে দুপুরে লাঞ্চ করে যেও। জি। অয়ন জবাব দিলেও আমি শুধু ঘাড় বাঁকিয়ে সম্মতি জানালাম। আম্মু চলে গেলে আমি রুমে যেতে যেতে ব্যঙ্গ করে বললাম, ভাবখানা এমন যেন বিনয়ের অবতার, ভদ্রতা একদম উপচে উপচে পড়ছে। ওই বলেই অয়ন উঠতেই আমি দৌড়ে রুমে চলে আসি। অয়নও আমার পিছু পিছু এসেছে। দরজা একটু চাপিয়ে আমাকে টেনে নিজের কাছে নিয়ে বলল, কিসব বলে সেগুলা? রাস্তায় তো খুব ঝগড়া করছিলা, এখন আমার রং বদলাইছো কেন? রং বদলে গেছে? বলে আমার একদম কাছে চলে এসেছে, এতটাই কাছে যেন দুজনের নিঃশ্বাস মিলে এক হয়ে যাচ্ছে। অয়ন, ভুল হচ্ছে খুব। অনেক বড় ভুল। তার ফিসফিস কণ্ঠে হৃৎপিণ্ড বন্ধ হওয়ার জোগাড় হচ্ছে আমার। যেন এই আমি শেষ হয়ে যাব। তাকে সরানোর শক্তি নেই আমার, নাকি ইচ্ছে নেই তা আমি জানি না, তবে সময়টুকু একেবারেই অন্যরকম। তবনি, তোর পরীক্ষা কেমন হলো? দরজা ঠেলে আপুর প্রবেশ, অপ্রীতিকর মুহূর্ত। আমি অয়ন সরে গেলেও আপুর হয়তো কিছু বোঝার বাকি নেই। আমি ভয়ে একবার অয়নের দিকে তাকিয়ে আপুর দিকে আর চোখে চেয়ে অগ্নিরূপ দেখে মাথা নিচু করে ফেললাম। 3 জন মানুষ ঘরে থাকলেও ঘরটাকে বেশ শুনশান মনে হচ্ছে। নীরবতা অয়নই ছিন্ন করলো। Tony, try to understand. It's nothing serious. Actually, অয়নের কথায় প্যাচ লেগে গেছে। আপু একটা কাশি দিয়ে বলল,
অয়ন ভাই, ডোন্ট মাইন্ড। তুমি এখন ছোট, অন্তত আমাদের মাঝে ছোট। আমি জানি আবেগ অনুভূতি হতেই পারে, তবু এখন বিষয়টা গোপন রাখো আর তোমার একটু দূরে থাকো। অয়ন কিছুই বলল না। আপুর আশকারা পেয়ে আমি কান্না করে দিয়েছি। এতক্ষণ কান্না না পেলেও এখন পাচ্ছে। আপু বলল, ফ্রেশ হয়ে নিয়ে খাবার দিচ্ছি। হুম। আপুর আগে অয়ন বেরিয়ে গেল। শুধু রুম থেকে নয়, বাসা থেকে বেরিয়ে গেল সে। আমার দিকে তাকালো না পর্যন্ত। কিছুটা রাগ হলো, কিন্তু কার উপর? অয়নের উপর, নাকি আপুর উপর, নাকি আমার নিজের উপর? ফ্রেশ হয়ে ডাইনিং এ এসে চুপচাপ খেতে বসলাম। আপু নিজের ভাতের প্লেটটা নিয়ে আমার পাশে এসে বসে বলল, কবে থেকে? কি কবে থেকে? আপু ব্যঙ্গ স্বরে বলল, নেকা, তিনি কিছুই বোঝে না। অয়ন ভাইয়ের সাথে এসব চলছে কবে থেকে? নিজের ভাব বজায় রাখতে সম্পূর্ণ দোষ আপুর ঘাড়ে চাপিয়ে দিলাম। তুমি তো অয়ন ভাইকে আবার টিচার দিয়েছো, তো আমার কি দোষ? টিচার করেছে, জামাই না। আমি তো তাই ভাবছিলাম বলেই হেসে দিলাম। আপু রেগে আমার দিকে তাকিয়ে আছে। অতই আপুর বিয়ে থেকে নয় তো এসব? চমকে উঠলাম আমি। অয়নের দেয়া সেই চুড়ি, চোখে আইলাইনার দিয়ে দেয়া, যত্ন করে মলম লাগানো, সবকিছু যেন স্পষ্ট হয়ে গেল। আমি কি ঠিক? আপু যখন বলেছে তখন শিওর হয়েই বলেছে, লুকানোর অবকাশ নেই। তবুও লুকিয়ে রাখার শেষ চেষ্টাটুকু করলাম। না, কিছু ফিল করলেও তাকে জানাইনি কিছুই, আর সেও কিছু বলেনি। আপু ভাত রেখে হাত ঝেড়ে উঠে দাঁড়িয়ে বলল, এর জন্যই ইন্টারে পড়ার মেয়েদের বিয়ে দিয়ে দেয়। কি হলো না হলো, এখন থেকে তাকে সে ডাকা শুরু। আল্লাহ, এই দিনও আমাকে দেখার ছিল। আরে আপু কি করতেছো? তো কি করব, আমি এখনো আবিয়াত্তা, আর আমার ছোট বইন এখন অগ হ্যাগ করতেছে। আপুকে টেনে বসিয়ে বললাম, আগে খাও, তারপর কথা হবে। খাওয়া শেষ করে টেবিল গুছিয়ে রাখছি, এমন সময় আম্মু আসলো। আমাদের দুজনকে বলল, অয়ন চলে গেছে? আপু আমার দিকে তাকিয়ে রান্নাঘরে চলে যায়। আমি হকচকিয়ে বললাম, কিছু কাজ আছে বললো, আর চলে গেল। খাইনি? না। আম্মু ব্যাগগুলো রেখে রুমে যেতে যেতে বলতে থাকে, মেয়ে দুইটা বড়ই হইছে, আক্কেল কম আছে। ছেলেটা নিজের কাজ ফেলে কলেজ থেকে তোকে দিয়ে আসলো, কিন্তু না খেয়ে গেল। তোমার ছেলে নাকি? আমার ঝাড়িতে আম্মুর রুমে চলে গেল। আপু এসে প্লেটগুলো রাখতে রাখতে বলে, না, ওনার মেয়ের জামাই। কপাল চাপড়ে বিলাপ করতে মন চাইতেছে। এই আপু নিজে গোপন রাখতে বললো, অথচ নিজেই ফাঁস করবে মনে হচ্ছে এখন। সন্ধ্যায় অয়ন কল দিল, আমি রিসিভ করলাম, কিন্তু কোনো কথা বলছি না। তনু, হ্যালো। এই তনু। সারা শব্দ না পেয়ে কেটে আবার কল দিল। রাগ করেছিস? কেন রাগ, বল আমাকে। রাগের কারণই বোঝো না, তাহলে আর কিসের ভালোবাসো? ঠিকই তো, ঠিকই তো। একটু ভাবতে দে। কিছুক্ষণ হুম হুম শব্দ করে বললাম, আজ কথা না বলে চলে এসেছি বলে? না। তবে কি ঝগড়া করেছি বল? না। একটু থেমে শব্দ করে গলা ঝেড়ে বলল, এতটা কাছে এনেছিলাম বলে? সমস্ত শরীরে তড়িৎ খেলে গেল। দুপুরে সেই ঘটনা মনে হতেই বুকের ধুকধুকটাও দ্বিগুণ হলো। ঠোঁট দুটো অবিশ্বাস্য ভাবে কাঁপছে, কথা বলতে চেয়েও পারছে না। তনুশ্রী। নিজের অস্বাভাবিক অবস্থা তাকে বুঝতে না দিয়ে বললাম, না মানে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল তো। ও সেই কথা। ঠিক আছে, তুই বাসায় কথা বল, আমি তো রেডি আছি। যখন বলবি তখনই হাজির। আমি সিলেট যাব। কি? অয়ন চেঁচিয়ে উঠল, হ্যাঁ আমি সিলেট যাব। জি না, বড়জোর কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার যেতে পারবেন, এর বেশি একদম না। মানে ঢাকার আশেপাশে? হ্যাঁ, একদিনে ফিরে আসতে হবে। তাইলে লাগবে না, ওসব আমার দেখা হয়েছে। অয়ন কিছুই বলছে না। আমি রাগ দেখিয়ে বললাম, আমাকে নিয়ে একটু যাওয়ার কথা হলো, অমনি তুমি বেঁকে বসেছ। এমন করে না তনুশ্রী, আমার কিউট। অত দূরে একটা ছেলের সাথে যেতে নাই। মানে? মানে দুপুরের ঘটনা মনে করেন, সব বুঝে যাবেন আশা করি। কিছু না বলে ফোন কেটে দিলাম। লজ্জা লাগছে, প্রচুর লজ্জা। অয়ন এখন আয়নায় মুখ দেখলে নিশ্চয়ই মুখে লাল আভা দেখতাম। অয়ন কি বলতো আমাকে এভাবে দেখলে? বলতো আজ আমাকে রঙিলা লাল সেই পাখি মুনিয়া মাছ রাঙা লাগছে। বাবা মাত্রই অফিস থেকে ফিরেছে। আমি বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। বাবা বুঝেছে আমি কিছু বলতে চাই। কি বলবে মামুনি? বাবা আসলে এক পায়ের আঙুল দিয়ে আরেক পায়ের আঙুল সমানে খুঁচিয়ে যাচ্ছি। আপু বাবার হাতে শরবতে গ্লাস দিয়ে বলল, পরীক্ষা করতেছে, পরীক্ষা শেষ এই বলবে আমি করতে যাব, এখানে যাব, ওখানে যাব, আর কি। তানিমা। বাবা একটু কড়া ভাষায় আপুর নাম নিতেই আপু চুপ করে গেল। আমার দিকে তাকালে আমি বললাম, আমি ঘুরতে যাব। আপু ঘাড় নেড়ে বলল,
বলেছিলাম আমি। আপুর কথায় বাবা তেমন গুরুত্ব না দিয়ে বলল, যাবে, ভালো কথা। আজকের পরীক্ষা কেমন হলো? খুব ভালো। তা কোথায় যেতে চাও? আমার তো ছুটি হবে না। অয়ন ভাই নিয়ে যাবে। এই দেখছি সেদিনই। আপু কাশতে কাশতে চলে গেল। বাবা সেই দিকে একবার তাকিয়ে বলল, এদিক সেদিক মানে? মানে ঢাকার আশেপাশে, সাথে মানহা যাবে আর মানহার আন্টি যাবে। তানিমাকেও নিয়ে যাবা? মুখ বাঁকিয়ে বললাম, আপু। হ্যাঁ, তানিমাও যাবে তোমাদের সাথে। তানিমারও তো সেমিস্টার শেষ হলো, তো সেও তো যেতে পারে। আপু দরজার কাছে এসে বলল, অবশ্যই যেতে পারি। অগত্যা রাজি হলাম। ওকে, কালকে আমরা যাব। এখন ব্যাগ গুছাবো, যেহেতু ঘোরাঘুরির ব্যাপার তাই কিছু খরচ তো আছেই। বাবাকে এইসব বুঝিয়ে 2000 টাকা নিয়ে রুমে আসলাম। আপ্লুত হয়ে অয়নকে কল দিলাম, কিন্তু নাম্বার বিজি দেখাচ্ছে। আপু হনহনিয়ে এসে বলল, অয়ন ভাইয়ের সাথে কোথায় যাবি? বললামই তো আশেপাশে। আশেপাশে মানে কোথায়? বিছানায় শুয়ে পড়লাম, চোখ বন্ধ করে বললাম, ডিস্টার্ব করো না তো, ঘুমাবো। আপু খোঁচা দিয়ে বলল, এখন কিসের ঘুম? বল না কোথায় যাবি? চোখ খুলে হাতের উপর ভর দিয়ে উঠলাম, বললাম, সিলেট। সি বলেই চেঁচিয়ে উঠতেই আপুর মুখ চেপে ধরলাম। আপু আমার হাত সরিয়ে বলল, আব্বুকে এত বড় মিথ্যা কথা বলতে পারলি? আমি সরে বসে বললাম, যা বলেছি বলে ফেলেছি, এখন তুমি চুপ থাকবা। না থাকলে? চুলগুলো খোপা করতে করতে বললাম, দেখো সিলেট ঘোরাঘুরি শুধু আমার না, তোমারও হবে। বলে দিলে আমিও যাবো না আর তুমিও না। তো এখন ভেবে দেখো। মোটামুটি আপুর ব্রেইন ওয়াশের জন্য এইটুকুই যথেষ্ট। সে রাজি হয়ে গেল। আপু হয়তো কিছু বলতো, কিন্তু আমার ফোন বেজে ওঠে, চুপ করে গেল। আমার আগে ছো মেরে ফোনটা নিয়ে বলল, অয়ন ভাই কল করেছে। দাও, আমি কল দিয়েছিলাম। তখন রিসিভ করেনি, তাই এখন কল দিয়েছে। আপু ফোনটা দিতে দিতে বলল, তুমি বেশি খারাপ, ফাজিল মাইয়া। ফোন রিসিভ করে বারান্দায় চলে গেলাম। দরজাটা চাপিয়ে বললাম, বলো। কল তো তুই দিয়েছিলি। হ্যাঁ, কেন যে দিয়েছিলাম তা তো ভুলে গেছি। মানে? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আব্বুকে বলেছি আব্বু রাজি আছে, আমাকে যেতে বলেছে, কিন্তু সাথে আবার আপুকেও জুড়ে দিয়েছে। অয়ন শব্দ করে হেসে বলল, আমি জানি। কিভাবে জানলে? কে বলল? আঙ্কেল বলেছে, কল করেছিলাম। কোথায় যাচ্ছি বলেছ? হ্যাঁ। অবাক হয়ে চেঁচিয়ে বলে উঠলাম, কিছু বলনি? না। সত্যি? আচ্ছা, এখন রাখছি, তুই রেডি থাকিস। রাতটুকু খুব এক্সাইটেড ছিলাম, ঘুমই হয়নি বলা যায়। সকালে উঠে নাস্তা না করেই রেডি হয়ে নিলাম। হালকা বেগুনি তাঁতের শাড়ি পরলাম। শাড়ি পরেই কেন যেতে হবে? আম্মুর এমন একটা অবজেকশন থাকলেও একটু বোঝানোতেই রাজি হলো। সেজেগুজে বাসা থেকে বেরিয়েই চরম একটা ধাক্কা খেলাম, কারণ অয়ন অকপটে জানিয়ে দিয়েছে আমরা সিলেট যাচ্ছি না, আমরা যাচ্ছি কুমিল্লা। তানিমা আপু আর মানহা হেসে কুটি কুটি হচ্ছে, হো হো হা হা করে হেসেতে আমার গা জ্বালিয়ে দিচ্ছে একদম। অয়নের সাথে রাগ দেখিয়ে বললাম, আমি কোথাও যাচ্ছি না, তোমরা গেলে যাও। অয়ন আপুকে বলল, তনিমা, তুই চল, আমরা ঘুরে আসি। ওকে ভাইয়া। অয়ন বাইকে উঠতেই তানিমা আপুকে ধাক্কা দিয়ে আমি গিয়ে উঠে পড়লাম। সোজা সাপটা ওদেরকে বললাম, বাসায় চলে যাও। আমরা ফিরে আসা পর্যন্ত আপু মানহার বাসায় থাকবে। আব্বু আম্মু জানবে না আমি আর অয়ন একা ঘুরতে গিয়েছি। এমন সিদ্ধান্ত নিয়ে আপু ও মানহা বিদায় নিল। আমরাও চললাম আমাদের গন্তব্যে। মেঘনা টোল পেরিয়ে ব্রিজে উঠতেই আমার মনের রঙিন পিঞ্জরের দুষ্টু পাখিটা উড়াল দিল। মনের সুখে গান ধরলাম। হঠাৎ বাইক থামতেই আমার গান থামিয়ে দিলাম আমি। অয়ন পেছনে না তাকিয়ে বলল, তোর গানের জন্য আমি ড্রাইভ করতে পারছি না। আমি আবার কি করলাম? তুই না, তোর গান করছে আমাকে এলোমেলো করছে। আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। অয়নের কথায় হেসে বললাম, ওকে সরি। হয়তো অয়ন অন্য কোনো উত্তর আশা করেছিল, তবুও কোনো প্রতিবাদ না করে বাইক স্টার্ট দিল। কুমিল্লা ক্যান্টনমেন্ট গিয়ে নাস্তা করতে রেস্টুরেন্টে গেলাম। একই টেবিলে মুখোমুখি বসে আছি। অয়ন খাবার অর্ডার দিল, ভেজ রোল আর কফি। বারবার অয়নের দিকে তাকাচ্ছে, সে হয়তো বুঝতে পেরেছে কিছু বলতে চাইছি। কি কিছু বলবি? বলবো, বাট ভাবছি বলা ঠিক হবে কিনা। অয়ন হেসে বলল, বলে ফেল, আমার সাথে তো ভনিতা করা লাগবে না। তোমার চোখে কোনো সমস্যা আছে? না। তবে চশমা পরো যে মাঝে মধ্যে। তোর মতো আমি অল টাইম চাশমিশ না, মাঝে মাঝে লাগে তাই পড়ি। অল টাইম চশমিশ কথাটা একটু ইগোতে লাগলো। অন্যদিকে তাকিয়ে বললাম, আমাদের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে অয়ন। অয়ন ফোনটা বের করেছিল, আমার কথায় চমকে বলল, এখনো সম্পর্ক হয়নি? আমার মনে হয় না।
টেবিলে শব্দ করে ফোন রেখে কিছু বলার আগে খাবার চলে আসলো। ওয়েটার চলে গেল। অয়ন বলল, কেন সব বিষয়ে চিৎকার করে বলাটা জরুরি? আমার থুতনি ধরে মুখটা ওর দিকে ফিরিয়ে বলল, চিৎকার করাটা সবসময় সলিউশন হয় না, মাঝে মধ্যে চুপও থাকা লাগে, সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। শক্ত হয়ে থাকা অয়নের হাতটা ধীরে ধীরে ছেড়ে দিল। আমি ওর হাতটা ধরে বললাম, কষ্ট পেয়েছো আমার কথায়? অয়ন হেসে বলল, না, তবে তোর বুদ্ধি কম আছে, এটা শের হয়েছে। খেতে খেতে আর কোনো কথা হয়নি, শুধুই বারবার ওকে দেখছি। সকালের রাগ, একটু আগে রাগ, আমার অসময়ের রাগ, সব ভুলে যাচ্ছি আমি। আমার ভালো থাকার জন্য ওকেই লাগবে। শুধু ইচ্ছা পূরণ করলেই ভালোবাসা হয় না, ভালোবাসার ভালোটা পূরণ করাও দরকার। কুমিল্লার আশেপাশে পাহাড়ি অঞ্চলে নিয়ে গেল আমায়। কুমিল্লা শহর আমার অনেক দেখা হয়েছে, ক্যান্টনমেন্ট ঘোরাঘুরিও হয়েছে, তবে কুমিল্লা যে এত সুন্দর সুন্দর পাহাড় আছে তা আমি জানতামই না। রাস্তার পাশে বাইক থামিয়ে অয়ন বলল, লালমাই পাহাড় গেছিস সেটা জানি, এখানে যে কেন আসিস নাই সেটাও জানি। আনন্দে উৎফুল্ল আমি অয়নকে জড়িয়ে ধরে বললাম, থ্যাংক ইউ অয়ন। আমাদের মাঝে কোনো থ্যাঙ্কস আসা উচিত না, সো এনজয় দিস ভিউ। একটু সরে এসে বললাম, পাহাড়ে উঠতে পারবো। পড়ে গিয়ে পা ভাঙলে কি হবে? কিছু না, পাহাড়ের আশপাশ ভালোই দেখা হলো। ছোট একটা পাহাড়ে উঠলাম, আশেপাশে কোনো বড় পাহাড় নেই। পরে অয়ন জানালো এগুলো পাহাড় নয়, এগুলোকে টিলা বলে। পাহাড়ি ঢালে একটা গাছের গুড়ির উপর দুজনে বসে পড়লাম। দৌড়াদৌড়িতে ক্লান্ত হয়ে আছি। অয়নের কোলে মাথা রেখে আধশোয়া হয়ে রইলাম আমি। টায়ার্ড? হঠাৎ করে উঠে বসে বললাম, আজকে তোমার কোনো কাজ ছিল না? ছিল তো, টিউশন ছিল, শুক্রবারে পড়াবো বলেছে। কয়টা টিউশনি করো? 4টা। আশেপাশে তাকিয়ে বললাম, এখানে মানুষ নেই কেন? অয়ন হেসে হাত দিয়ে ইশারা করে বলল, বসতবারে ওদিকে রেখে এসেছি আমরা। আমি উঠে দাঁড়িয়ে একটা একটা করে গাছ দেখছি। অয়ন আমার সাথে সাথে হাঁটছে। আমি পড়বো না, এত ভেবো না। কথাটা বলতেই নিয়ে ধপাস করে পড়ে যেতে নিলাম। অয়ন ধরে বলল, ভাব কম নেন ম্যাডাম, এলোমেলো তনুশ্রী আমার। স্বপ্নের মতো কাটানো দিন দ্রুতই চলে যায়। পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আছি দুজনে, উদ্দেশ্য সূর্যাস্ত দেখব। যদিও অয়ন চায়নি, আমিই জেদ ধরেছি। সূর্য চলে যাচ্ছে, আকাশ ছাড়িয়ে পাহাড়ের গহীনে লুকোচ্ছে আজও। দুই হাতে অয়নের হাত জড়িয়ে বললাম, আজকে সূর্যাস্তটা বেশি সুন্দর লাগছে, তাই না? অয়ন আমার দিকে তাকালো, লাল আভায় তার মুখটাও লাল হয়ে উঠেছে, উজ্জ্বল লাল। অয়ন আমাকে আরেকটু কাছে টেনে বলল, ওই সূর্য, পাহাড়, রক্তিম আকার, সব সৌন্দর্য ছাড়িয়ে তুমি আমার চোখে অধরা হয়ে ধরা দিয়েছ। মনে হচ্ছে আর ফিরে না গিয়ে এখানেই থাকি। আমি লাফিয়ে উঠে বললাম, গুড আইডিয়া। ভেরি ব্যাড আইডিয়া, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে, চল এখন। সূর্য ততক্ষণে ডুবে গেছে, অন্ধকারে নেমে আসতেও কষ্ট হচ্ছে। অয়নের হাত টেনে বললাম, অথয়াপুর মেহেন্দি সন্ধ্যার মতো আজও আমায় কোলে নিয়ে চলো না অয়ন। অয়ন থমকে দাঁড়ালো, তারপরই কোলে তুলে নিল আমায়। আজ আবারও শুনছি তার বুকের বাম পাঁজরে বাজতে থাকা ঢিপ ঢিপ শব্দ। সন্ধ্যার পাখিদের কলধ্বনি ছাড়িয়ে ওর হৃৎপিণ্ডের শব্দটা আমায় বড্ড জ্বালাতন করছে। সেদিনের সন্ধ্যা আর আজকের সন্ধ্যার মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছি না আমি। সেদিন রাতেও আমি ঘুমোতে পারিনি, আজও পারবো না। ও আমাকে ঘুমোতেই দিবে না। সেদিনের মতো আজও আসবে আমার স্বপ্নের রাজকুমার হয়ে তার রাজকুমারীকে নিয়ে যেতে। হঠাৎ আমাকে নামিয়ে দিতেই ছাইপাশ চিন্তা থেকে বাস্তবে আসলাম আমি। বাইক ওঠ, জায়গা ভালো না, দ্রুত যেতে হবে। আমি ঢাকা যাব না অয়ন। আমার কথায় অয়ন হেলমেট পরতে নিয়েও পড়লো না, ধমকে সুরে বলল, থাপ্পড় খাবি একটা, চুপ কর বস। এতটা রেগে যাবে বুঝতেই পারিনি, আর কথা বাড়ালাম না। আমি উঠতে বসতেই বাইক চালালো অয়ন, একটু জোরেই চালাচ্ছে, একটু না অনেক জোরে। এবারে আমার ভয় ধরে গেছে। অয়নের শার্ট ধরে বললাম, অয়ন আস্তে চালো, ভয় লাগছে আমার। আমার কথা কি অয়ন শুনছে না? কোনো রেসপন্স করছে না কেন? ততক্ষণে আমরা শহরে চলে এসেছি। অয়ন আরেকবার ডাক দিতেই বাইক থামলো। অয়নের পিঠে মাথা ধাক্কা খেয়ে আবার সরে বসলাম। অয়ন নেমে দাঁড়িয়ে বলল, কি সমস্যা, চেঁচামেচি করছিস কেন? অনেক জোরে চালাছিলে তাই। ভয়ে কাঁচুমাচু অবস্থা আমার। অয়ন হেসে আমার গাল টেনে বলল, দুপুরে কিছুই খাওয়া হয়নি, চল খেয়ে নি। ওকে। খাওয়া শেষ করে বাইরে আসলাম দুজনে। আমি এখনো চুপচাপ বসে রইলাম। অয়ন এক কাপ কফি এনে আমার হাতে দিয়ে বলল, নে। কফিটা হাতে নিয়ে গরম ছ্যাঁকায় হাত থেকে ফেলে দিলাম। অনুমনস্ক ছিলাম, অপরাধ দৃষ্টিতে অয়নের দিকে তাকিয়ে আছি। অয়ন আলতো হেসে বলল, আরেকটা আনছি। অয়নকে যেতে না দিয়ে ওর হাত থেকে কফির কাপটা নিয়ে চুমুক দিলাম। সে এখনো আমার দিকেই তাকিয়ে আছে। এক কাপে খেতে কি খুব অসুবিধা হবে? আমার প্রশ্নে অয়ন হাসলো, হাত বাড়িয়ে আমার ঠোঁট মুছে দিয়ে বলল,
কৃতার্থ হলাম ম্যাডাম। অয়নের হাত ধরে বললাম, ওকে মাই স্যার, মাই স্টার। কফি শেষে অয়ন বাইকে উঠে বলল, চল। একটা ঢোক গিলে বললাম, অয়ন ঢাকায় না গেলে হয় না? অয়ন কিছু বলতে যাবে তার আগেই আপুর কল। অয়ন রিসিভ করলো। তানিমা, আমরা রওনা দিচ্ছি। অপর পাশের কথা আমি শুনিনি, তবে জানার আগ্রহ আছে। অয়ন আমার দিকে তাকিয়ে বলে, তনু, দুষ্টামি করিস না, উঠে বস। আমি যাব না প্লিজ অয়ন, আর একদিন থাকবো। দিনের জন্য রাতও থাকা লাগবে। অয়নের ইচ্ছে নেই বুঝতে পেরে বাইকে উঠে পড়লাম। কিছুক্ষণ পর বুঝলাম আমরা ঢাকা যাচ্ছি না। কোথায় যাচ্ছি সেটা বোঝার চেষ্টা করেও বুঝলাম না। একটা রিসোর্টের সামনে এসে থামলাম। অয়ন নেমে কাউকে কল দিল। ভাই কোথায় আছেন? আচ্ছা, আমরা গেটের কাছে আছি। ফোন রেখে আমার দিকে তাকিয়ে বলল, তোর জন্য আমাকে কত বড় মিথ্যা বলতে হয়েছে জানোস? আমি আবার কি করলাম? অয়ন মাথা নেড়ে অন্যদিকে তাকালো। একজন ছেলে এসে অয়নের সাথে হাত মিলালো। তারপর আমাদের নিয়ে গেল রিসোর্টের একটা রুমে। কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসের কাছের এই রিসোর্টটা আমাকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট হলো। আরো চমক পেলাম অয়নের এই কাজে। পুরো রুমে চোখ বুলাচ্ছি, তখনই দরজার কাছে দাঁড়ানো অয়নের কণ্ঠ শুনলাম। তোমার ভাবিকে নিয়ে এসেছি। এখন রাতে ঢাকার দিকে যেতেও ভয় করছে, তাই চলে আসলাম। আমি একা থাকলে চলেই যেতাম, ও একটু ভীতু, তাই গেলাম না। ভাবি মানে? অয়ন আমাকে তার স্ত্রী বলে পরিচয় দিয়ে দিল। তার মানে এই রুমে আজকে অয়নের সাথেই থাকতে হবে? ইস, কি লজ্জা লাগছে। ভালো করছেন ভাই, ভাবি কিন্তু সেই সুন্দরী, আপনাদের হেভি মানাইছে। থ্যাংক ইউ। হাসতে হাসতেই অয়ন ভেতরে আসলো। দরজা লাগিয়ে গিয়ে বিছানায় বসে ফোন বের করলো। আমার দিকে তাকিয়ে বলে, কি রে, কি দেখিস? দেখতেছি তুমি কেমন পাল্টি খাও। হেসে ফোন কানে দিয়ে বলতে থাকে, তোর একটা প্রবলেম হয়েছে রাস্তায়। দাউদকান্দির কাছে ডাকাতের ঘটনা ঘটছে, আবার ভূমিদস্যুর ভয় আছে, তাই তনুকে নিয়ে ফিরে আসতে পারবো না আজকে রাত্রে ম্যানেজ কর প্লিজ, কালকে দুপুরের মধ্যে চলে আসবো। কিছু একটা বলে বুঝিয়ে দে। ফোন রেখে আমায় বলল, তনিমাকে জানিয়ে দিয়েছি আজ আমরা আর ফিরবো না। আমি ওর পাশে বসে বললাম, আমাকে ওয়াইফ বলেছে। অয়ন আমার দিকে তাকিয়ে বলে, পরিবেশ এখনো বুঝিসনি? ওয়াইফ না বললে ভাববে আমরা জাস্ট নাইট স্পেন্ড। ওর কথার মাঝে মুখ চেপে ধরলাম। হাতের উপর নিঃশ্বাস পড়তে ছেড়ে উঠে গেলাম। ড্রেসিং টেবিলের গোল আয়নাটার সামনে দাঁড়িয়ে অয়নের দিকে তাকিয়ে রইলাম। অয়নের দৃষ্টিও আমার দিকে। আমি বাসায় যাব অয়ন। অয়ন হেসে দিল, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, এখন কিন্তু তুই পোল্টি খাচ্ছিস। অয়ন, আমি আমি না এইভাবে থাকতে পারবো না। মানে এই শাড়ি পরে ঘুমোতে পারবো না। আমতা আমতা করছি আমি। আমি কি অয়নকে ভয় পাচ্ছি? অয়ন শার্টের হাতা গুটাতে গুটাতে বলে। ঘুমাবো কে বলেছে? চেঁচিয়ে উঠে বললাম, কি বলছো, ঘুমাবো না? জাস্ট কুল, সারা রাত গল্প করবো, দেখি আজ তুই কত কথা বলতে পারিস। অয়ন উঠে এসে আমার নাক টেনে বলল, আমি এমন ছেলে না যে হাজবেন্ড বলেছি বলে অধিকার চাইবো। যা ফ্রেশ হয়ে নে। আমি দ্রুত ওয়াশরুমে চলে গেলাম। এখানে আসাটাই এখন ভুল লাগছে আমার। ভয় না, লজ্জা। পরীরা ঘিরে ধরেছে আমায়। অয়নের দিকে তাকাতেই পারছি না। কেন আজকে থাকার জেদ ধরলাম আমি? ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম। খাটের সাথে হেলান দিয়ে ফ্লোরে বসে আছে অয়ন। ভালো করে দেখে বুঝলাম চোখ বন্ধ। কি দেখিস? আয় হায়, এ লোক কি চোখ বন্ধ থাকলেও দেখে নাকি? কিভাবে বুঝলাম আমি তাকে দেখছি? সরে যেতে নিলে অয়ন হাত টেনে ধরে উঠে দাঁড়ায়। সরি অয়ন। সরি কেন? এমনি। হাত ছাড়িয়ে আমি চুল আঁচড়াতে আঁচড়াতে বললাম, আমার আবদার তো শেষ পর্যন্ত রাখতেই হলো। আবদারের জন্য না, সেফটির কথা ভাবছি। তার মানে আমার আবদারের কোনো দাম নেই, তাই তো? অয়ন হাসলো। চিরুনিটা শব্দ করে রেখে চুলগুলো খোপা করতে থাকলাম। গাল ফুলিয়ে রেখেছি আমি। আমার আবদার ইচ্ছার কোনো দাম নেই কেন? অবশ্যই থাকতে হবে। অয়ন আমার কোমর জড়িয়ে কাছে নিয়ে এলো। খোপাটা আর করা হলো না। হাতের মুঠো থেকে চুলগুলো ছুটে গেল সমস্ত পিঠে। দুই হাতে অয়নের শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে ফেললাম। অয়ন আমার গালে হাত দিয়ে মুখটা উপরে তুলে কপালের চুলগুলো সরিয়ে দিল। চোখ তুলে তাকিয়ে রইলাম ওর দিকে। তার চোখে নারী নেশা নেই, কোনো লোভ নেই, বরং এক সমুদ্র সমান ভালোবাসা দেখছি আমি। আমার দুই চোখ বেরিয়ে গেল 2 ফোঁটা সুখের বৃষ্টি। আমার কপালে কপাল ঠেকিয়ে বলল, ভয় পাস না তনুশ্রী, বৈধ না করে তোকে আমার করবো না। সকালে ঘুম ভাঙতেই নিজেকে নরম বিছানায় আবিষ্কার করলাম। সাদা কমফোর্টার দিয়ে পুরো শরীর ঢেকে শুয়ে আছি। একটু নড়ে অয়নকে খুঁজতে খুঁজতে পাশের সোফায় ওকে শুয়ে থাকতে দেখলাম। উঠে বসে ফোন হাতে নিয়ে দেখি সকাল 7টা। রাতে ঠিক কয়টায় ঘুমিয়েছি তার খেয়াল নেই। ফ্লোরে বসে অনেকক্ষণ ধরে গল্পে মজেছিলাম দুজনের এমন কোনো ঘটনা বোধহয় আর বলার বাকি রাখিনি।
ছোট থেকে এখনো পর্যন্ত সবকিছুই বলা হয়ে গেছে, শুধু অনুভূতিটুকুই অব্যক্ত রইল। বারবার বলতে চেয়েও থেমে গেছি। আমি আগে বলবো না সে আমাকে প্রপোজ করবে আর আমি ফিল্ম স্টাইলে রাজি হব। রাতের কথা ভাবছি আর আপন মনেই হাসছি। তারপর আবারও নজর গেল অয়নের দিকে। ধীরে ধীরে উঠে ওর কাছে গেলাম আমি। কাল থেকে তো কম ধকল যায়নি মানুষটার উপর দিয়ে। শুধু কাল কেন, আমার সাথে দেখা হওয়ার দিন থেকে মানুষটাকে ব্যস্ত করে দিয়েছি আমি। আমার এই অসময়ের প্রেমটুকু তাকে ব্যস্ত করেছে। উপন্যাসের মেয়েদের নাকি ঘুমালে সুন্দর লাগে, আর আমার জীবনের গল্পে ঘুমন্ত অয়নের নিষ্পাপ চেহারা সবচেয়ে সুন্দর। অয়নের গালে হাত দিয়ে কপালে চুম্বন করলাম, তারপর উঠে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি অয়ন জেগে আছে। আমি মুখ মুছতে মুছতে বলি, তাহলে ঘুম ভাঙলো? অয়ন উঠে এসে আমার কানের কাছে বলল। এত সুন্দরভাবে ঘুম ভাঙবে আশা করিনি। আমি আর কোনো কথা না বলে সে ফ্রেশ হতে চলে গেল। আমি তো লজ্জায় মরে যাচ্ছি। আর তার ঘুম যে এত হালকা জানতামই না। দূরে থাকতে হবে তার থেকে, না হলে ভুল হয়ে যাবে। কিন্তু আদৌ কি পারবো দূরে থাকতে? দরজায় নক পড়লো। অয়ন তড়িঘড়ি করে এসে দরজাটা খুলে বলল। এই তো আমরা প্রায় রেডি। দরজা লাগিয়ে আমায় বলল, চেঞ্জ করে রেডি হয় না। এত জলদি চলে যেতে হবে? রুমটা ভালো লেগেছে, আর একটু থাকি না। অয়ন প্যান্টের পকেটে হাত দিয়ে একটু হেলে বলল, রুমটা লিগ্যালি বুক করে নি, সো এখন না গেলে একটু পরে ঘাড় ধরে বের করবে। কথা শুনে আমি তো তাড়াহুড়ো শুরু করে দিয়েছি। ব্যাগ হাতে নিয়ে বললাম, সিলেট যাবো না শুনে তো কাপড়ের ব্যাগ আপুর কাছে দিয়ে দিয়েছি। আর কোনো ড্রেস তো নেই, আমি পরবোটা কি? অয়ন অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছু বলার আগে ফোনটা বেজে ওঠে। অয়ন রিসিভ করে গিয়ে সোফায় বসে কথা বলতে বলতে হঠাৎ ওর মুখের ভঙ্গিটা বদলে ফেলে। শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে আমরা আসছি। ফোন রাখতেই চঞ্চল ভঙ্গিতে বললাম, কি হয়েছে? ঢাকা যাব। এখনই কেন? এমার্জেন্সি। বুকটা কেঁপে উঠেছে, ভয়ে আত্মাটাও বের হয়ে আসবে মনে হলো। ঢাকা আসা পর্যন্ত এই অবস্থায় চলতে থাকলেও আমারই। অয়ন কোনো কথাই বলছে না, সেও কি ভয় পাচ্ছে? বাসার সামনে পৌঁছাতে পৌঁছাতে 10:30 বাজলো। গেটের কাছে আপু বা মানহা কাউকেই দেখলাম না। আপুকে কল করো অয়ন। অয়ন একবার শুধু তাকালো, কিছু বলল না। বাসা জানে আপুর সাথে গিয়েছিলাম, একা ফেলে বাসা কি বলবো? অয়ন আমার হাত ধরে ভেতরে নিয়ে গেল। ফ্ল্যাটে গিয়ে দরজা খোলা দেখে এক মুহূর্তের জন্য মনে হলো কোনো বিপদ হয়েছে, কিন্তু তারপরেই বুঝলাম সবটা শেষ। ড্রয়িং রুমের সোফায় বসে আছে আব্বু, আম্মু ফ্লোরে বসে আছে, আপু আর মানহা সামনে দাঁড়িয়ে আছে, দুজনেই কাছে। আমি অয়নের দিকে তাকালাম। আব্বু কড়া ভাষায় বলল, মানহা যাচ্ছে, মানহার আন্টি যাচ্ছে, এদিক সেদিকই যাব। আমাকে এইভাবে বোকা বানাতে লজ্জা করলো না তোমার তুম্ভি? মা অথবা মামনি ছাড়া বাবা কোনোদিনও আমাকে নাম ধরে ডাকেনি। হঠাৎ এমন ডাকে ঘাবড়ে গেলাম। আব্বু ধমক দিয়ে উঠল, কি হলো জবাব দাও। আর অয়ন, তোমাকে নিজের ছেলের মতোই স্নেহ করতাম, এইভাবে আমাকে না ঠকালেও তো পারতে। আমি বলবো কিছুই বুঝতে পারছি না আমি। দু চোখ দিয়ে একাধারে স্রোত বইছে। আব্বু হঠাৎ চেঁচিয়ে উঠে বলে, আদরের প্রদান এটাই দিলে যে একটা ছেলের সাথে সারা রাত বাইরে কাটিয়ে আসলে। আমি ভয়ে 2 পা পিছিয়ে গেলাম। অয়নের দিকে তাকিয়ে দেখি চোখ বন্ধ করে দাঁত নিচের ঠোঁট কামড়ে ধরেছে। আচমকা এমন ঘটনায় সে স্তব্ধ। আপু আমাকে ধরে কান্না ভেজা কণ্ঠে বলল, আব্বু ও ছোট মানুষ, বুঝতে পারিনি। ছোট মানুষ, এতই ছোট যে আমার সাথে মিথ্যা বলতে পারে। আর তানিমা, তোর আশকারায় আরো বেশি বেড়েছে। তুই তো সবটা চিনো, আমাকে কিছুই বলিসনি। আব্বু অয়নের দিকে তাকাতে অয়ন মাথা নিচু করে ফেলে। আব্বু একটু কড়া করেই বলে, এমন কাজ কেন করো যাতে চোখ মেলাতে আর না পারো? তম্বি বড় হয়েছে, এটা ও না বুঝলেও তোমার তো বোঝা উচিত ছিল। তোমাকে তো ভালো ভদ্র ছেলে ভাবতাম, কিন্তু এখন। বাবা আর কথা বাড়ায় না, নিজের রুমে চলে গেল। আম্মু অনবরত কাঁদতে কাঁদতে বাবার পিছু পিছু চলে গেল। অয়ন আমার দিকে তাকিয়ে চোখ মুছতেই ইশারা করে সেও চলে গেল। আমি ফ্লোরে বসে বললাম, অয়ন ওরকম ছেলে না আপু, ও খারাপ না আপু, বাবাকে বোঝাও না তুমি, ও খারাপ না। আম্মু হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে বলল, অয়ন নামটাও যদি এখানে আর উচ্চারিত হয় তবে মেরেই ফেলবো তোকে। তোদের জন্য সারা জীবন কষ্ট করে এখন তোদের জন্যই লোকটা শান্তি পাচ্ছে না। বাবা হয় তোদের, না থাকলে বুঝবি কেমন লাগে। বলেই আম্মু আবারও রুমে চলে গেল। আমি চেয়ে রইলাম তার যাওয়ার দিকে। আপু মানহাকে চলে যাওয়ার জন্য বলে। মানহা যেতে যেতে আমার দিকেই চেয়ে রইল। আমি বুঝতে পারছি আমাকে ছেড়ে যেতে ওর ইচ্ছে করছে না, কিন্তু নিরুপায় মানহার যেতেই হয়।
রুমে এসে বিছানায় বসে পড়লাম। একটা ভুল, শুধুমাত্র একটা ভুল আমাকে আর অয়নকে যোজন যোজন দূরে ঠেলে দিল। বিশাল এক প্রাচীর তুলে দিল আমাদের মাঝে। বাবাকে কষ্ট দেওয়া সম্ভব না, অয়নকে ছাড়াও থাকতে পারবো না। দুজনে আবার দুই কুলের ভালোবাসায় পরিণত হয়েছে, আর আমি মাছ দরিয়ায় ভাসছি। কাতে কাতে ঘুমিয়ে পড়েছি। দুপুরের দিকে আপু এসে ডাকলো। চোখ খুলে খাবারের প্লেট হাতে আপুকে দেখে উঠে বসলাম। প্লেটটা বিছানায় রেখে একটা ক্লিপ এনে আমার চুলগুলো আটকে দিয়ে বলল, খেয়ে নে। অয়ন ভাই জানালো ফোন পেয়ে সকালে না খেয়ে চলে এসেছিস। ভাত মেখে মুখের সামনে ধরলেও আমি মুখে নিলাম না। বললাম, অয়ন কল দিয়েছে? তবে তুই কিছুদিন ফোন চালানো অফ রাখ। আমি আপুর কথার মাঝেই বললাম, বাবা আমার ফোন নিয়ে গেছে, তাই তো? কথাটা বলতে আপুর ইতস্তত বোধ হচ্ছে। আমি ভাত খেতে লাগলাম। খাওয়ার সময় আবারও চোখ ভিজে গেল। আপু নিজের ওনার কোনা দিয়ে চোখ মুছে বলল, চিন্তা করিস না, আমি জানি অয়ন ভাই কেমন আর আমার বোন কেমন। আব্বুকে আমি বুঝাবো, তুই কাঁদিস না প্লিজ। আমি কালকে কেন ফিরে আসলাম না? রাস্তায় বিপদ হতো বলে অয়ন ভাই তাকে নিয়ে আসেনি। রাস্তা ভালো না ওখানে? ফুপিয়ে কেঁদে উঠে বললাম, আমি কেন ঘুরতে যাওয়ার বায়না করলাম বলো? কেন আমার জন্য বাবাকে কষ্ট পেতে হলো? কেন আমার জন্য অয়নকে অপমানিত হতে হলো বলো? আমার জন্য আম্মু আর জাহানার আন্টির সম্পর্কটা নষ্ট হবে। আমি সবকিছুর জন্য দায়ী। আপু আর কিছুই বললো না, কাঁদতেও বারণ করলো না, চোখ মুছেও দিল না, ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল আমার দিকে। এমনটা কিভাবে হলো আপু? মানহার আন্টির কাজ এটা। মানহার আম্মু কালকে বাসায় ছিল না, মানহার আমি একাই ছিলাম। আপু একটু থামলো। আমি চুপচাপ চেয়ে রইলাম। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মানহার আন্টি রাতে বাসায় এসে আমাকে দেখে, আর ওনার সাথে আম্মুর ভালো সম্পর্ক তা তো জানিসই। উনি আম্মুকে বলেছে। তারপর আপু থেমে গেল। সে আর বলতে চায় না, আমিও আর শুনতে চাই না। পরদিন সকালে আমি জানতে পারলাম বাসা থেকে বের হওয়ার নিষেধাজ্ঞা পড়েছে আমার। তবু বিষয়টা নিয়ে তেমন ভাবাবেগ হলো না আমার। কাল থেকে বাবা আর কোনো কথা বলেনি আমার সাথে। বাবার এই নীরবতা আমার হৃদয়ে রক্তক্ষরণ করাছে। ভালো দিন খুব জলদিই যায়, আর খারাপ দিনগুলো যেন নড়তেই চায় না। আমি পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম, ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিব এমন উদ্দেশ্যে। কিন্তু আমার চেষ্টা বিফলে যাচ্ছে। পড়াশোনা করার বা মনে রাখার বিন্দুমাত্র আগ্রহ নেই। মনের বিরুদ্ধে জোর করে শুরু করলাম যুদ্ধ। সময় চলছে, রাত্রি দিন কেটে যাচ্ছে একের পর এক। ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারি চলে আসলো। কনকনে না হলেও মোটামুটি শীত পড়েছে। মানহার সাথে খুব কম কথা হচ্ছে। সেও আমার বাসায় খুব একটা আসে না। মাঝে মধ্যে আসলেও দ্রুত চলে যায়। কারণটা আমার আম্মু। সে আম্মুকে খুবই ভয় পাচ্ছে আজকাল। বাবার সাথে দূরত্বটা বেড়েই যাচ্ছে। এতটা বেড়ে গেল যে বাবা যখন বাসায় থাকে ততক্ষণ আমি রুম থেকে বেরই হই না। আম্মু মাঝে মধ্যে কথা বলেও কিংবা ওকে ছাড়া আর কোনো জবাব দেয়া হয় না। আজ শীতটা বেশ জেঁকে বসেছে। কম্বল মুড়িয়ে দিয়ে আরামে ঘুমোচ্ছিলাম। আপু এসে আলতো করে ডাকলো, তবনি ওই তো নো। ঘুম ঘুম চোখে বললাম, কি আপু? উঠ। উঠে বসে মুখের উপরে চুলগুলো সরাচ্ছি। আপু বলে, অয়ন ভাইয়া এসেছে। অয়ন এসেছে? বাবা জানলে মেরেই ফেলবে। কিছু বলার আগে আপু মুখ চেপে ধরে বলল, সাথে যা। জ্যাকেট পরে দ্রুত ছাদে চলে গেলাম। ছাদের রেলিং ঘেঁষে অয়ন দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে পেছনে দাঁড়ালাম। অয়ন হয়তো আমার উপস্থিতি অনুভব করেছে। ফিরে তাকিয়ে বলল, সরি তনুশ্রী। আবেগহীন ভাবে বললাম, আমাদের মধ্যে সরি বা থ্যাঙ্কস থাকবে না, তুমিই তো বলেছিলে। অয়ন হেসে অন্যদিকে তাকালো। তার চেহারায় কেমন যেন একটা ছন্ন ছাড়া ভাব, ঘন দাড়ি, এলোমেলো চুল, মুখটাও কেমন শুকনো শুকনো লাগছে। অয়নের গালে হাত দিতে চমকে তাকালো। জোর করে হেসে বললাম, কি অবস্থা হয়েছে তোমার? তোর চেয়ে ভালো আছি তো। আমি তোর সুন্দর পরিবারে একটা অদৃশ্য দেয়াল তুলে দিয়েছি। নিজেকে আর এক মুহূর্তের জন্যও নিয়ন্ত্রণ করতে পারলাম না। অয়নের বুকে কপাল হেরিয়ে হাউমাউ করে কান্না করে দিলাম। এই দূরতা সহ্য হচ্ছে না। অয়ন দুই হাতে আমায় জড়িয়ে নিল। যতটা শক্ত করে সম্ভব জড়িয়ে রাখলো আমাকে। অয়নের জ্যাকেটের কলার খামচে ধরে নিজেকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হলাম আমি। কিছুক্ষণ পর অয়ন বলল, তনুশ্রী, বাসায় চলে যা। আঙ্কেল জানতে পারলে আবারও রাগারাগি করবেন। এই বয়সে এত রাগ ওনার স্বাস্থ্যের জন্য ভালো না। একটু সরে এসে নাক ঝেড়ে বললাম, আন্টি কি কিছু জানে এই ব্যাপারে? না, আম্মুকে কেউই কিছু জানায়নি, তাই আমিও বলিনি। তাদের ফ্রেন্ডদের সম্পর্কটা ভালো থাকুক। সবাই ভালো থাকুক, সবাই বলে অয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে বাসায় চলে আসলাম। রুমে এসে চুপচাপ করে বসে আছি। আপু টেবিলে কিছু পড়ছে। আমাকে দেখে বলল, অয়ন ভাই কি বললো? কিছু না। কিছু না? অবাক হয়ে প্রশ্নটা করে আমার সামনে এসে বসলো আপু। আমি কম্বল গায়ে দিয়ে বসে রইলাম। আপু মাথা নেড়ে বলল, মাঝরাতে এসে ছাদে বসে আছে, তাও এই শীতের মাঝে।
রাতে সিকিউরিটি গার্ডদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে ছাদে এসেছে কে জানি, এসে আমাকে কল দিল। তুই ঘুমাচ্ছিস শুনে জাগাতে নিষেধ করলো। কথা শুনে আমার চোখ কপালে ওঠার জোগাড়। মানুষটা কি পাগল? দৌড়ে উঠে বারান্দায় গেলাম। নিচে দাঁড়িয়ে হাত নেড়ে বায় জানালো অয়ন। আজ আবারও কান্না পাচ্ছে, আমার প্রচুর কান্না পাচ্ছে। সন্ধ্যায় আম্মু ফোনে আপুকে একটা ছেলের ছবি দেখাচ্ছে। ছেলেটার জীবনের কোনো অংশ বাকি রাখছে বলে মনে হচ্ছে না। আপুর হাতে ফোন দিয়ে বেরিয়ে যেতেই ছো মেরে ফোনটা নিয়ে বললাম,